নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। রইল আজকের সবচেয়ে বড় 40টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। বাঁচতে চাই বিজেপি তাই মোদির স্লোগান পাল্টে কড়া জবাব অভিষেকের। বাঁচতে চাই তাই বিজেপি বাই। অভিষেকের অফিস ওয়াকফ সম্পত্তির ওপর নৌসাদে বিস্ফোরক অভিযোগে তোলপাড়। 26-এ ক্ষমতার বদলে ইঙ্গিত, ভোটের আগেই কি মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত? জ্যোতিষের ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। আজ থেকে শুরু হচ্ছে ভোটার শুনানি পর্ব। প্রথম দফায় ডাক পেলেন কারা, কি কি নথি লাগবে, কিভাবে হবে যাচাই, দেখুন পুরো বিস্তারিত। দীপু হত্যায় ভারত চুপ কেন? প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি, আর উপেক্ষা নয়। হিন্দুস্তান নয় লিঞ্চেস্তান, ওড়িশায় মুসলিম যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ফসলেন ইলতিজা মুফতি। নাম বিভ্রাটে এসআইআর শুনানিতে ডাক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের। এটাই শেষ লড়াই। 2026-কে সামনে রেখে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। সিরিয়ার জুম্মার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 8, জখম 21। শুনানির আগে বড় সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের মতুয়াদের জন্য স্বস্তি। ফর্ম 6 এর সঙ্গে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। পার্টি অফিসে মাংস রান্না মোদির আসর, দলীয় কোন্দলে প্রহৃত জেলা বিজেপির পদাধিকারী। গঙ্গাসাগর থেকে ফেরার সাধুদের নিয়ে মিছিল, ধর্ণা হবে বাংলাদেশের উপদূতাবাসের সামনে। শুভেন্দু। আরএসএস জামাত একই মুদ্রার এপিটোপিট, নন্দীগ্রামে বিস্ফোরক, ব্যারাকপুরের সাংসদ পার্থ। 40 লক্ষ টাকার গোবিন্দভোগ চালের অনেকটা উদ্ধার হুগলিতে। নদিয়ায় গ্রেপ্তার লরি চালক ও তার সহযোগী। বিজেপি পারল তৃণমূলে, তৃণমূলের তাপস বিজেপিতে। কাকে ভোট দিলেন বুঝতেই পারছেন না বরানগরের বাসিন্দারা। 72 ঘন্টার পরও আত্মসমর্পণ করেননি স্বর্ণ ব্যবসায়ী খুনে ভিডিও প্রশান্তের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ, বসিরহাটে গ্রেপ্তার বাংলাদেশি প্রেমিক। তারিখে প্রত্যাবর্তনে নৈরাজ্যে বাংলাদেশে নতুন অঙ্ক, কি বলছে সাবধানী দিল্লি। লালকেল্লার বিস্ফোরণে 40 কেজি বিস্ফোরকের ব্যবহার, দ্রুত এটিএস গড়ে সন্ত্রাসবাদ দমনের বার্তা সার। আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু। অপারেশন সিঁদুরের সময় সীমান্তে সেনাদের মুখে খাবার তুলেছিলেন 10 বছরের শ্রবণ, পেল বাল পুরস্কার। দীঘা মন্দারমণিতে পর্যটকদের ভিড়, বিপদ পড়লে এবার অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপেই। প্রেম ঘটিত কারণে কাকা ভাইপো খুন, 2 বিজেপি কর্মীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত তৃণমূল নেতা সহ 3। টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ভ্যান। পড়াশোনার জেদে 3 ঘন্টা পথ অবরোধ করল 5ম শ্রেণীর বালিকা। চোখে জল, বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আবেগে থরথর তারেক। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। 2026 সালে বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতিতে গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রকাশিত হয়েছে রিপোর্ট কার্ড। উন্নয়নের পাঁচালী, সেই রিপোর্ট কার্ডই এবার সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে উন্নয়নের সংলাপ। 1 জানুয়ারি থেকেই এই কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে ঘরে ঘরে যাবেন এবং সরকারের কাজের হিসাব তুলে ধরবেন। একই সঙ্গে ভোটমুখী বাংলার জন্য নতুন স্লোগানও বেঁধে দিয়েছেন অভিষেক। তার ঘোষিত স্লোগান মানবে হার, আবার তৃণমূল সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাঁচতে চাই বিজেপি তাই স্লোগানের পাল্টা দিয়ে অভিষেক বলেন, বাঁচতে চাই তাই বিজেপি বাই। কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচির রূপরেখা তুলে ধরেন অভিষেক। জানানো হয়, প্রতিটি বিধানসভায় 3টি দল কাজ করবে। প্রতিটি দলে 5 থেকে 10 জন সদস্য থাকবেন। দলে রাখা হবে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরপ্রধান এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতাদের। এছাড়াও প্রায় 1800 জন
জন প্রভাবী ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 200 জনের কাছে যাবেন মন্ত্রী ও সাংসদেরা, বাকিদের কাছে যাবেন বিধায়ক ও জেলা নেতৃত্ব। এই প্রভাবীদের হাতে তুলে দেওয়া হবে একটি কিট, যেখানে থাকবে উন্নয়নের পাঁচালী অর্থাৎ 15 বছরের রিপোর্ট কার্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। দলীয় বৈঠকে অভিষেক বলেন, তৃণমূলই একমাত্র দল যারা কাজের হিসাব নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। দিল্লির কাছে নয়, বাংলার 10 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে চায় তৃণমূল। এমন বার্তাই এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাইছে দল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রখ্যাত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রীর এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। তার দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলিতে বুধের মহাদশা শুরু হওয়ায় আগামী নির্বাচনে বাংলায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই গণনা ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার কারণে 2026 সালই হতে পারে তৃণমূল নেত্রীর শেষ নির্বাচনী লড়াই। দীর্ঘ শাসনামলের পর একদিকে যেমন বিরোধী শিবিরের শক্তি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এই জ্যোতিষ জল্পনা রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। গণনায় বলা হচ্ছে, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারেন। এই ভবিষ্যৎবাণী বাস্তবের রূপ নেবে নাকি জননেত্রী আবারও সব সমীকরণ উল্টে দিয়ে নবান্ন দখল করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন টান টান উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। নির্বাচনী শুনানির ঠিক আগের দিন বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মতুয়া সমাজের জন্য স্বস্তির খবর। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবার গ্রাহ্য হবে সিএএ নাগরিকত্বের সার্টিফিকেট। তবে শর্ত একটাই, নতুন করে ফর্ম 6 পূরণ করে আবেদন করতে হবে। কমিশন স্পষ্ট করেছে, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও আবেদনকারীরা ফর্ম 6 জমা দিতে পারবেন এবং চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে। মতুয়াদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই সিএএ এর আওতায় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এতদিন কমিশনের নির্ধারিত নথির তালিকায় এই সার্টিফিকেটের উল্লেখ না থাকায় তৈরি হয়েছিল বিভ্রাট। সেই দ্বন্দ্বই এবার কাটালো নির্বাচন কমিশন। জানানো হয়েছে, অনলাইন ফর্ম ফিল আপের সময় ম্যাপিং এর ক্ষেত্রে সিএএ সার্টিফিকেটই লিঙ্ক ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। ফলে 2002 সালে কোনো আলাদা নথি দেখাতে না পারলেও সমস্যা হবে না। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর প্রশ্ন তুলেছেন, সিএএ সার্টিফিকেট মানা হলেও আধার কার্ড কেন গ্রাহ্য হচ্ছে না? অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, ইতিমধ্যেই প্রায় 70,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন এবং তাদের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশে হিন্দু শরণার্থীদের পাশে বিজেপি রয়েছে বলে তার দাবি। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ভোটাধিকার মিলবে। সেই প্রেক্ষিতে এই শুনানির আগে কমিশনের এই সিদ্ধান্ত মতুয়াদের ভোটাধিকার সংক্রান্ত জটিলতা অনেকটাই স্পষ্ট করল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশে ফিরেছেন। তার দেশে ফেরা এই মুহূর্তে ঢাকার রাজনৈতিক প্রেক্ষিতে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। পড়শি দেশের এহেন পরিস্থিতিতে কি ভাবছে নয়াদিল্লি? শুক্রবার এই বিষয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বলতে শোনা গিয়েছে, ভারত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে এবং এই ঘটনাটিকে তারেকের প্রত্যাবর্তন সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। নিশ্চিতভাবেই এক্ষেত্রে ভারতের অবস্থান সাবধানী। প্রতিবেশী দেশের পরিস্থিতি আপাতত নজরে রেখেই পুরো বিষয়টিকে মাথায় রাখতে চাইছে ভারত। এদিনের মন্তব্য সেটাই স্পষ্ট করে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং রয়টার্স, এএফপির মতো সংবাদ সংস্থা তারেককে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেই উল্লেখ করেছে। 7 বছর বয়সী তারেক 2008 সাল থেকে লন্ডনে ছিলেন। সেই হিসেবে প্রায় 1.5 দশকেরও বেশি সময় তিনি দেশেই ছিলেন না। কিন্তু খালেদা জিয়ার প্রবল অসুস্থতার সময় তাকেই যে সামনে রেখে এগোতে চাইছে বিএনপি, তা স্পষ্ট। তারেক ফেরায় দলের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দেশে ফেরার পর যে ভাষণ তিনি দিয়েছেন, সেখানে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম এর সঙ্গে তুলনা করে স্লোগান দিয়েছেন আই হ্যাভ আ প্ল্যান। যদিও ঠিক কি পরিকল্পনা তার রয়েছে সে কথা জানাননি ডার্ক প্রিন্স। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তার। মনে করা হচ্ছে, এক সময় যে জামাতকে সঙ্গে নিয়েই বিএনপি লড়াই করেছিল, এবার তারাই হতে পারে তাদের পথের কাঁটা। কাজে বিএনপি ও তারেকের সাফল্যের বিপরীতে জামাত যে বড় বাধা হতে পারে সে কথা বলাই যায়। আপাতত সেটাই তার বড় চ্যালেঞ্জ।
শুক্রবার নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার হোমস শহর। সরকারি সূত্রে খবর, এই ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে এবং 21 জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী আল কাদরি স্ট্রিটের ওয়াদি আল দাহাব এলাকায় অবস্থিত আলী বিন আবি তালিব মসজিদে নামাজের সময়ই এই বিস্ফোরণ ঘটে। প্রশাসনের প্রাথমিক দাবি, এটি একটি সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলটি মূলত সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের অধ্যুষিত এলাকা বলেই জানানো হয়েছে। বিস্ফোরণের পরই উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বহু আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের কারণ ও প্রকৃতি জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে মসজিদের ভিতরে বড় গর্ত তৈরি হচ্ছে, চারিদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে মসজিদের একাংশ, নামাজের কার্পেট ও ধর্মীয় বই ছিটকে পড়ে রয়েছে মেঝেতে। উল্লেখ্য, হোমস শহরে সুন্নি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও একাধিক এলাকায় আলা ওয়াইটদের বসতি রয়েছে। 2024 সালে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সংখ্যালঘু আলা ওয়াইটদের উপর হামলা ও অপহরণের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে হোমসের মসজিদ বিস্ফোরণে সিরিয়ার সাম্প্রদায়িক উত্তেজনা নতুন করে বাড়ালো বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এসআইআর সংক্রান্ত আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পরিবারের দাবি, এসআইআর এর শুনানি সংক্রান্ত নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর এলাকায়। মৃতের নাম নিমাই পাল, বয়স 44 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নিমাই মালের নাম থাকলেও পদবি গণ্ডগোলের কারণে তার বাড়িতে শুনানির নোটিশ আসে। 2002 সালের ভোটার তালিকায় নিমাইয়ের বাবার নাম ছিল লাল রায়, অথচ সাম্প্রতিক তালিকায় ছেলের পদবি মাল। বাবা ও ছেলের পদবি আলাদা হওয়ায় এই অমিলকে কেন্দ্র করে নোটিশ পাঠানো হয় বলে অভিযোগ। নোটিশ হাতে পাওয়ার পর থেকেই মানসিক দুশ্চিন্তায় ছিলেন নিমাই। পরিবারের বক্তব্য, কোন নথি দিলে সংশোধন হবে, কিভাবে প্রমাণ জোগাড় করা যাবে, এই সব সম্ভাবনা থেকেই টানা মানসিক চাপে ছিলেন তিনি। শুক্রবার সকাল থেকেই প্রয়োজনীয় কাগজপত্র খুঁজছিলেন। দুপুরের দিকে আচমকায় অসুস্থ হয়ে পড়েন নিমাই মাল। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিমাইয়ের স্ত্রী পরিবালা মাল বলেন, নোটিশ পাওয়ার পর থেকে স্বামী রাতে ঘুমোতে পারছিলেন না। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক জানান, পদবীর অমিলের কারণেই নোটিশ এসেছিল বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, সেই আতঙ্কেই মৃত্যুর কারণ। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার শুনানি পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো ম্যাপিং করা যায়নি, সেই 31,68,424 জন ভোটারকে প্রথম ধাপে শুনানির জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যে তাদের হাতে নোটিশ পৌঁছে গিয়েছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই একযোগেই শুনানি শুরু হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2 বা তার বেশি শুনানি কেন্দ্র থাকবে। প্রতিটি কেন্দ্রে 11টি করে শুনানি টেবিল বসানো হচ্ছে। শুনানি পরিচালনার দায়িত্বে থাকবেন একজন নির্বাচনী আধিকারিক আরও 10 জন সহকারী নির্বাচনী আধিকারিক ARO। গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন 11 জন মাইক্রো অবজারভার। প্রতিটি টেবিলে দিনে 100 থেকে 150 জন ভোটারের শুনানির লক্ষ্য নেওয়া হয়েছে। শুনানি চলাকালীন প্রত্যেক ভোটারের ছবি তুলে তা কমিশনে পাঠানো হবে। শুনানির সময় প্রামাণ্য নথি হিসেবে 13টি নথির যে তালিকা কমিশন প্রকাশ করেছে, তার মধ্যে অন্তত একটি জমা দিতে হবে। প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে। এছাড়াও ফর্ম 6 পূরণ করে CAA নাগরিকত্বের শংসাপত্র দেখালেও ভোটার হওয়ার আবেদন করা যাবে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর প্রথম পর্বে এনুমারেশন ফর্ম জমা পড়েছে এবং খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্বে এবার শুরু হলো মূল যাচাই প্রক্রিয়া। যাদের তথ্য নিয়ে এখনও সংশয় রয়েছে, তাদের শুনানির মাধ্যমে যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মুখে ফের তীব্র কোন্দলে গেরুয়া শিবির। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির অন্দরে ব্যাপক হাতাহাতি ও মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় কার্যালয়কে পানশালা বা বার বানানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে জেলা নেতৃত্বের ঘনিষ্ঠ কিছু নেতার বিরুদ্ধে। ঘটনায় আঙুল উঠেছে বিজেপির আদি নেতা কর্মীদের দিকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা ও তার অনুগামীদের মারধর করা হয়েছে। অভিযোগ, বিজেপি কার্যালয়ের ভিতরে রান্নাঘর বানিয়ে মাংস রান্না ও নিয়মিত মদের আসর বসানো হচ্ছিল।
বুধবার রাতে আদি বিজেপি নেতারা হানা দিয়ে কয়েকজনকে হাতে নাতে ধরেন বলে দাবি। পরে মারধর করা হয় এবং মদের বোতল ও গ্লাসের ছবি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরদিন আবার সোমেনের অনুগামীদের উপর হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি BLA 2 এর টাকা আত্মসাৎ নিয়েও ক্ষোভ উগরে দেন আদি বিজেপি কর্মীরা। জামালপুর বিধানসভা বিজেপির ফেসবুক পেজে জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর পদত্যাগের দাবিও তোলা হয়েছে। যদিও জেলা সভানেত্রী দাবি করেছেন তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের কটাক্ষ বিজেপির অন্দরের এই কোন্দল মানুষের চোখে এ দলটিকে আরও জনবিচ্ছিন্ন করছে। ভোটের আগে জামালপুরের বিজেপির গোষ্ঠী কোন্দল এখন প্রকাশ্যে। পুলিশ সূত্রে খবর, ধৃত লরি চালকের নাম মিলন দাস, তার সহযোগী তাপস শর্মা। তাদের জিজ্ঞাসাবাদ করে হুগলির বলাগড় থেকে লরি সহ চুরি যাওয়া গোবিন্দভোগ চালের প্রায় সবটা উদ্ধার করা হয়। তবে পুরো চাল উদ্ধার করা যায়নি। উদ্ধার হওয়া সেই লরি, গোবিন্দভোগ চাল ভর্তি লরির খোঁজ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কেরল যাওয়ার কথা ছিল লরিটির, কিন্তু বর্ধমান থেকে বেরিয়ে লরিটি চলে গিয়েছিল হুগলির বলাগড় এলাকায়। সেখানে লরিটিকে আটকেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন লরির চালক এবং তার সহযোগী। গত 20 ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় বালাজি অ্যাগ্রো প্রোডাক্টস রাইস মিল থেকে প্রায় 500 বস্তা গোবিন্দভোগ চাল নিয়ে একটি 12 চাকার লরি কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু 40 লক্ষ টাকার চাল সহ লরিটি নির্ধারিত গন্তব্যে পৌঁছয়নি। চালকের মালিক খোঁজ খবর করে কোনো সুবিধা করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করে। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ নদিয়ার চাকদাহ এলাকা থেকে এক লরি চালককে গ্রেপ্তার করেছে। পরে কৃষ্ণনগর থেকে তার এক সহযোগীকেও পাকড়াও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত লরি চালকের নাম মিলন দাস, তার সহযোগী তাপস শর্মা। তাদের জিজ্ঞাসাবাদ করে হুগলির বলাগড় এলাকা থেকে লরি সহ চুরি যাওয়া গোবিন্দভোগ চালের প্রায় সবটা উদ্ধার করা হয়। তবে পুরো চাল উদ্ধার করা যায়নি। চুরি যাওয়া বাকি চাল উদ্ধার করার চেষ্টা চলছে। পুলিশের সন্দেহ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত, তাদের খোঁজে তল্লাশি চলছে। শুক্রবার ধৃতদের পূর্ব বর্ধমানের CJM আদালতে হাজির করানো হয়। SDPO দক্ষিণ অভিষেক মণ্ডল বলেন, ধৃতদের 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ধৃত চালকের TI প্যারেডের জন্য আবেদন করা হয়। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো। সেই নির্বাচনে তৃণমূলের তৎকালীন প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি। তবে বর্তমানে সেই তাপস রায় বিজেপিতে থাকলেও পার্নো যোগ দিলেন শাসক শিবিরে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দেন পার্নো। এই দল বদল ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। CPM নেত্রী দীপশিতা ধর সামাজিক মাধ্যমে কটাক্ষ করে লেখেন, 2021 সালে বরানগরের তৃণমূল প্রার্থী ছিলেন তাপস রায়, যিনি এখন বিজেপিতে, আর বিজেপি প্রার্থী পার্নো মিত্র এখন তৃণমূলে। এই অদল বদলই নাকি রাজনীতির বাস্তব ছবি। এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। বরানগরের বাসিন্দাদের একাংশের দাবি, কে কোন দলে যাচ্ছে তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ মনে করছেন সাধারণ মানুষের ভোট নিয়ে রাজনৈতিক খেলা চলছে। পার্নো মিত্র জানিয়েছেন, ভবিষ্যতে তিনি প্রার্থী হবেন কিনা তা দলের সিদ্ধান্ত। তিনি যে দায়িত্ব পাবেন তা পালন করতেই প্রস্তুত। অন্যদিকে বিজেপি নেতা তাপস রায় এই দলবদল নিয়ে কটাক্ষ করে বলেন, তৃণমূল এখন প্রাক্তন অভিনেতা অভিনেত্রীদের দলে পরিণত হচ্ছে। তার মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এতক্ষণ শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আজকের মতো এখানেই শেষ। খবর যদি ভালো লেগে থাকে তবে সবার সঙ্গে শেয়ার করুন। আবারও ফিরবো নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আমি আছি, আপনি থাকুন বর্তমান নিউজ টিভির সঙ্গেই।